আজকে প্র্যাকটিক্যালটার নাম পড়ে বলতেছি, প্র্যাকটিক্যালটার কাজগুলো আগে বলি। আর গতদিন কৌশিক স্যার যা যা পড়াইছে ওগুলোর মধ্যে থেকে একটা প্রশ্ন করি তোমাদেরকে, কার কার মনে আছে? একটা চিত্র আঁকি, এখান থেকে প্রশ্নের উত্তর পাবা, তুমি ইজিলি পাবা। ওকে, মনে করো তোমার কাছে একটা রোদ আছে, এরকম একটা রোদ আছে, আর মানের রোদ আছে। তো এর মধ্যে দিয়ে তুমি বিদ্যুৎ প্রবাহিত করাতে চাও, আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করাতে চাও, তাহলে একটা ব্যাটারি যুক্ত করতে হবে বা ভোল্টেজ সোর্স যুক্ত করতে হবে। মনে করো এখানে ভি ভোল্টের একটা ব্যাটারি যুক্ত করলাম, ঠিক আছে? কোশ্চেনটা বুঝো। আর রোদের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত করাইতেছি, এর জন্য আমরা ভি ভোল্টের একটা ব্যাটারি যুক্ত করছি বা সেল যুক্ত করছি, যাই বলো। এখন এই আর রোদের মধ্য দিয়ে যদি টি সময় ধরে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত করাইতে চাই, তাহলে ব্যাটারি কতটুকু কাজ করবে? আমার প্রশ্নটা হচ্ছে, এই আর রোদের মধ্য দিয়ে আই পরিমাণ প্রবাহ যদি টি সময় ধরে চালাইতে চাই, তাহলে এই সেলটাকে কি পরিমাণ কাজ করতে হবে বা কি পরিমাণ শক্তি ব্যয় হবে? কালকেই স্যার পড়াইছে, সুন্দর করে লিখে দিছে, 3টা সমীকরণ লিখছে। আমার একটা রোদ আছে, আর মানের রোদ, এর মধ্যে দিয়ে আই পরিমাণ প্রবাহ বা কারেন্ট কি সময় ধরে চালাইতে চাই, এর জন্য আমরা একটা ভি ভোল্টের ব্যাটারি যুক্ত করলাম। এই যে আর রোদের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট টি সময় ধরে চালানোর কারণে ভি ভোল্টের ব্যাটারিটা কতটুকু কাজ করবে বা কতটুকু শক্তি ব্যয় করবে? স্যার আই স্কয়ার আর টি পরিমাণ। আই স্কয়ার আর টি পরিমাণ। ঠিক আছে, থ্যাংক ইউ সূচনা, ভালো বলেছে, ঠিক বলেছে। আই স্কয়ার আর টি পরিমাণ এত জুল পরিমাণ শক্তি ব্যয় করবে এই ব্যাটারি। ওকে, আরো 2টা সমীকরণ শিখছিলাম, এটা আসলে আমরা ব্যবহার করব না আজকে, কারণ রোদের মান বের করাটা একটু কঠিন। মিটার আছে অবশ্যই, খুব কঠিন না। আরো 2টা সমীকরণ লিখছিল স্যার। ভিআইটি, আরেকটা হলো ভি স্কয়ার টি বাই আর। আচ্ছা, ভি আই টি, আরেকটা হচ্ছে ভি স্কয়ার বাই আর টি। তো এটা হচ্ছে আমাদের আজকের মূল থিম, যে এতটুকু পরিমাণ শক্তি ব্যয় করে কোন একটা রোদের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট টি সময় ধরে চালানো যাবে, ঠিক আছে? কি সময় পরিমাণ কারেন্ট, আই পরিমাণ কারেন্ট যদি আমি আর রোদের মধ্যে দিয়ে চালাতে চাই, তাহলে এতটুকু শক্তি ব্যয় করতে হবে। শক্তি বের করার 3টা সমীকরণ। তো আমরা এই প্রথমটাও ব্যবহার করব না, তৃতীয়টাও ব্যবহার করব না, দ্বিতীয়টা ব্যবহার করব আমাদের সুবিধার জন্য। আমাদের যে আজকে সার্কিটটা আছে, এই সার্কিটের দুই প্রান্তের বা এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয়, আর এর মধ্যে দিয়ে ওই রোধের মধ্যে দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট টি সময় ধরে প্রবাহিত করি, তাহলে ডাব্লিউ পরিমাণ শক্তি ব্যয় হবে, শক্তি ব্যয় করবে ব্যাটারি, ঠিক আছে? ওকে, তো এইটুকু জানার পরে আমি আসলে পেছন থেকে আজকে আসতেছি, আগের বিষয়গুলো না জানলে ঝামেলা হয়ে যায়। আমরা আজকে 4টা মিটার ইউজ করব, মিটারগুলোর কাজ বলবা, আমি মিটারগুলো লিখতে থাকি, তোমরা মনে করতে থাকো। প্রথমে হচ্ছে একটু কঠিনটা লিখি, ক্যালোরি মিটার। তারপরে 2 নাম্বার হচ্ছে
ভোল্ট মিটার, ভি দিয়ে লিখলাম। 3 নাম্বার হচ্ছে অ্যামিটার, এ দিয়ে লিখলাম। 4 নাম্বার হচ্ছে থার্মোমিটার। কাজ বলবার, জিজ্ঞাসা করবো আমি। আচ্ছা, আমি যে 4টা মিটার লিখছি, 4টা মিটারের কাজ কে বলতে পারবা? আমাদের এক্সপেরিমেন্ট খুব ছোট, এই জন্য সবকিছু আগে জেনে নিচ্ছি। আমি এমন একজনের কাছ থেকে শুনতে চাচ্ছি যে এই 4টা মিটারের কাজ বলতে পারবে। মিটার মানে কোনো কিছু মাপে, তাই না? ভোল্ট মিটার দিয়া একটা কিছু মাপি, অ্যামিটার দিয়ে একটা কিছু মাপি, ক্যালোরি মিটার দিয়ে একটা কিছু মাপি, থার্মোমিটার দিয়ে একটা কিছু মাপি। 4টা মিটারের কাজ। স্যার থার্মোমিটার দিয়ে তাপ মাপা হয়। স্যার ভোল্ট মিটার দিয়ে ভোল্টেজ মাপা হয়, আর অ্যামিটার দিয়ে হচ্ছে ওই তড়িৎ প্রবাহ মাপা হয়। আর থার্মোমিটার, ক্যালোরিমিটার? স্যার থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা হয়। তাপমাত্রা মাপা হয়। ক্যালোরিমিটার দিয়ে তো তাপ আর শক্তি পরিমাপ করা হয় না? হ্যাঁ, আনিশা কি বলছে? ক্যালোরিমিটার দিয়ে তাপ মাপা হয়। তাহলে আমরা একটু লিখে ফেলি কি কি করি আমরা। ক্যালোরিমিটার দিয়ে তাপ মাপা হয়, আর থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা হয়। ক্যালোরিমিটার দিয়ে যা মাপি এটা হচ্ছে জুল, তাই না? এত জুল। আর থার্মোমিটার দিয়ে যেটা মাপি এটা কেলভিন বা ডিগ্রি সেলসিয়াস, যাই বলো। আপাতত আমরা কেলভিন বলি, যেহেতু এসআই একক প্রাধান্য পাবে। অ্যামিটার দিয়ে কি মাপি? তড়িৎ প্রবাহ মাত্রা সরাসরি অ্যাম্পিয়ার এককে মাপি। হ্যাঁ, আর ভোল্ট মিটার দিয়ে বিভব পার্থক্য সরাসরি ভোল্টেজে মাপি আমরা, এত ভোল্ট, বিভব পার্থক্য। ওকে, তাহলে 4টা মিটার সম্পর্কে আমরা জানি সবাই। জিজ্ঞাসা করার দরকার নাই, পারবা তোমরা সবাই। এই 4টা মিটার আমরা ব্যবহার করবো, আরো কিছু জিনিসপত্র ব্যবহার করব, এই সম্পর্কেও আমি একটু লিখি, লিস্ট গুলো লিখছি কি কি আমাদের লাগবে। আচ্ছা, এটা 5 নাম্বার লিখি, যন্ত্রপাতির লিস্ট আগে বলতেছি আজকে। আচ্ছা, ক্যালোরিমিটারটাকে আমরা বলি, মানে স্পেশাল একটা ক্যালোরিমিটার ব্যবহার করি, সেটা হচ্ছে বিজ্ঞানী জুল যেটা ব্যবহার করতেন আর কি, জুলের ক্যালোরিমিটার। অন্য আরো ক্যালোরিমিটার আছে, আমরা শুধু জুলের ক্যালোরিমিটারটা ব্যবহার করি। এবার তোমরা আমাকে বলো, আচ্ছা আমি লিস্ট করি, তোমরা মনে করতে থাকো, জিজ্ঞাসা করবো যে এটা কি, তুমি বলবা। এক নম্বর বলতে 5 নাম্বার যে যন্ত্রপাতির অংশ, সেটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারির কাজ কি বলতো? শক্তি প্রদান করা। শক্তির উৎস, পরিচালক শক্তির উৎস। হ্যাঁ, শক্তির উৎস বা তড়িৎচালক শক্তির উৎস। ব্যাটারি থেকে আমরা তড়িৎচালক শক্তি পাই, তড়িতের মাধ্যমে যে শক্তির একটা রূপ, সেটা ব্যাটারি থেকে আমরা পাই। ওকে, ভেরি গুড। আচ্ছা, 15 মিনিটের পরে কি করার? ঠিক আছে, জয়েন করতে থাকো। 6 নাম্বার, পরিবর্তনশীল রোধ। এ সম্পর্কে আইডিয়া আছে? কুণ্ডলীর দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করে। না, বিভব পার্থক্য নির্ণয় করে তো ভোল্ট মিটার। রোধ কিভাবে বিভব পার্থক্য নির্ণয় করবে? এটা হচ্ছে এমন একটা রোধ
এমন একটা রোধ যেটা তুমি বাইরে থেকে পরিবর্তন করতে পারো। এরকম 10 ওহম নির্দিষ্ট না, ফিক্সড না। আমরা সাধারণত যেই রোধগুলো ইউজ করব বেশিরভাগই ফিক্সড। 10 ওহমের রোধ 10 ওহমই, একে তুমি 11 করতে পারবে না, 9 করতে পারবে না। কিন্তু পরিবর্তনশীল রোধ এমন একটা ব্যবস্থা, ওইখানে কিছু তার এরকম পেঁচানো আছে একটা ডাম্বেলের মধ্যে, মানে একটা পাইপের মধ্যে। তো উপরের দিকে একটা নবের মতো আছে, এটাকে যদি তুমি ডান দিকে বাম দিকে সরাও, তাহলে এই ডাম্বেল থেকে তুমি বিভিন্ন মানের রোধ পাইতে পারো। বিভিন্ন মানে ডাম্বেলটাকে যদি এই যে এখানে যে নবটা আছে এটাকে যদি বাম দিকে সরায় রাখো তাহলে এক ধরনের রোধ, যদি ডান দিকে সরায় রাখো তাহলে আরেক ধরনের রোধ, মাঝামাঝিতে যদি টাচ করায় রাখো তাহলে আরেক ধরনের রোধ, এরকম আর কি। মনে করো যে 1 থেকে 100 পর্যন্ত বা 0 থেকে 100 পর্যন্ত যে কোনো মানের রোধ তুমি পাইতে পারো, এরকম একটা ব্যবস্থা হচ্ছে পরিবর্তনশীল রোধ। একটা ডাম্বেলের মধ্যে একটা নব ঘুরতে থাকবে, তুমি তোমার প্রয়োজন মতো, মনে করো এখানে টাচ করালে 1 ওহম, তুমি চেক করে দেখছো আগে, তাহলে 1 ওহম নিয়ে নিলা। এবার তোমার 2 ওহম দরকার, তাহলে আরেকটু ডানে সরালে 2 ওহম পাবা তুমি। এরকম করে সবার শেষ পর্যন্ত যখন নিয়ে যাবা তখন 100 ওহম পাবা। তাহলে পরিবর্তনশীল রোধ হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখান থেকে তুমি প্রয়োজনীয় মানের বিভিন্ন রোধ পাইতে পারো। ছবিতে আমার দেখানোর ব্যবস্থা নাই আপাতত, আমাদের ল্যাবে আছে, একবার দেখলেই বুঝে যাবে এটা পরিবর্তনশীল রোধ কিভাবে কাজ করে। তোমাকে একটা মিটার যদি দিয়ে দেই তুমি নিজেই চেক করে দেখতে পারবা, একটু ধাক্কা দিলেই রোধ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে পরিবর্তনশীল রোধের সংজ্ঞা হচ্ছে এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে তুমি তোমার প্রয়োজনীয় রোধ নিতে পারো, খুব সহজেই প্রয়োজনীয় রোধ নিয়ে নিতে পারো। ঠিক আছে, আমাদের বাস্তব জীবনে প্রয়োজনীয় পরিবর্তনশীল রোধ হচ্ছে ফ্যানের রেগুলেটর। রেগুলেটর একদিকে ঘুরালে রোদের মান চেঞ্জ হয়, রোদের মান যদি চেঞ্জ করে কমায় দাও তাহলে ফ্যানের স্পিড বেড়ে যায়, রোদের মান যদি বাড়ায় দাও তাহলে সার্কিটে কারেন্ট কমে যায়, তখন ফ্যানের স্পিড কমে যায়। বাস্তব জীবনে তাহলে আমরা যে রেগুলেটরটা ব্যবহার করি সেটা হচ্ছে পরিবর্তনশীল রোধ। ঠিক আছে, তাহলে বাস্তব একটা প্রয়োগ বলে দিলাম। তোমাকে যখন জিজ্ঞাসা করবে আর 2-1টা প্রশ্নের উত্তর যদি পেরে যাও বোর্ড প্রশ্নে, তখন রেগুলেটরের বাস্তব প্রয়োগ জিজ্ঞাসা করবে যে একটা উদাহরণ দাও। ওকে, এবার হচ্ছে 7 নাম্বার, চাবি। চাবিটা কি? মানে যেটার মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় সেটা না? হ্যাঁ, আমাদের সার্কিটের মধ্যে সুইচ রাখতে হয় আর কি। এর বাংলাটা আমরা সাধারণত এটাকে সুইচ বলি। হ্যাঁ, এটাকে আমরা সুইচ বলি। তো এর মাধ্যমে আমরা বিদ্যুৎ প্রবাহের নিয়ন্ত্রণ করতে পারি। তো সুইচ যদি অন থাকে তাহলে সার্কিটের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, অফ যদি থাকে তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে না। এটা আসলে প্র্যাকটিক্যালি দেখাইতে পারলে ভালো হতো, আমি ল্যাবে খুঁজে পাচ্ছি না। ছবি আকারে আগের দিন মনে হয় তোমাদেরকে দেখাইছি। ওকে, স্টপ ওয়াচ তো সবাই চিনো, এর মাধ্যমে সূক্ষ্মভাবে সময় নির্ণয় করা যায়, ডিজিটাল আছে, অ্যানালগ আছে। আর তরল হচ্ছে যে তরলকে আজকে আমরা উত্তপ্ত করব আর কি। তরলের মধ্যে একটা হিটার বা একটা কয়েল ঢুকিয়ে দিয়ে আমরা বাইরে থেকে বিদ্যুৎ চালনা করব, তাহলে ওখানে তাপ উৎপন্ন হবে, ওই তরলের মধ্যে তাপ উৎপন্ন হবে। ওই তাপটা বাইরের থেকে আমরা থার্মোমিটার দিয়ে একটু মেপে দেখবো আর কি। তার বলতে যে তারগুলো কানেক্টিং ওয়্যার আর সংযোগকারী তার। ওকে, এগুলো ছিল আমাদের যন্ত্রপাতি। এখন আমরা আমাদের এক্সপেরিমেন্টের নামে যাই। এক্সপেরিমেন্ট নং, এটা হচ্ছে সেকেন্ড পেপারের P2 তে এক্সপেরিমেন্ট নং 1, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের এক্সপেরিমেন্ট নম্বর 1 হচ্ছে এটা। এক্সপেরিমেন্ট নম্বর 1টা কি? তাপের যান্ত্রিক সমতা। হ্যাঁ, তাপের যান্ত্রিক সমতা যে নির্ণয়। তাপের যান্ত্রিক সমতা যে নির্ণয়, এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের নাম।
ওকে, এবার এই সমতাটা কেন আমরা বলতেছি? আমরা কোনো একটা জায়গায় মনে করো এখানে পানি রাখছি, এখানে পানি রাখছি, নিচের থেকে তাপ দিচ্ছি, নিচের থেকে তাপ দিচ্ছি, নিচে থেকে আগুন দিয়ে তাপ দিচ্ছি বা যেটা হোক, যতটুকু নিচে থেকে শক্তি আমরা দিব, যতটুকু নিচে থেকে শক্তি আমরা দিব। আচ্ছা, তাপের ক্ষেত্রে তাপ দিয়ে বললে বিষয়টা ভালো হচ্ছে না, আমি অন্য একটা উদাহরণ দিই। মনে করো আমাদের এখানে লিকুইড আছে, অনেক লিকুইড আছে, তো আমাদের এখানে একটা রোদ আছে, বাইরে থেকে আমরা ব্যাটারির মাধ্যমে এই রোদের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করতেছি, বিদ্যুৎ প্রবাহিত করতেছি। তো টি সময় ধরে বিদ্যুৎ প্রবাহিত করাইলাম, টি সময় ধরে বিদ্যুৎ প্রবাহিত করাইলাম, তো এই রোধের মধ্যে, এই রোধের মধ্যে তাপ উৎপন্ন হবে, তাই না? রোধের মধ্যে বাইরে থেকে যে বিদ্যুৎ শক্তিটা দিয়েছিলাম এটা তাপ শক্তিতে পরিণত হবে। কোশ্চেন হচ্ছে আমরা তাপকে যদি আমরা এখানে এইচ দিয়ে প্রকাশ করি, আমরা যে পরিমাণ শক্তি ভিআইটি পরিমাণ শক্তি যে এর ভেতরে দিয়েছি, রোদের ভেতরে দিয়েছি, এই পরিমাণ শক্তি কি আমরা তাপ আকারে পাবো? এটা হচ্ছে কোশ্চেন। আমরা তো এটা নিশ্চিত যে এই যে ভি সোর্স থেকে এই রোধের মধ্যে ভিআইটি পরিমাণ শক্তি দিয়েছি, এটা আমরা শিখে ফেলেছি, কালকেও শিখছি, এত জুল পরিমাণ শক্তি এখানে ব্যয় করছি। এখন এই যে শক্তিটা ব্যয় করলাম, এর কারণে যে তাপ উৎপন্ন হইলো রোধের মধ্যে, আমরা জানি রোধের মধ্যে তাপ উৎপন্ন হয়, এই কতটুকু তাপ উৎপন্ন হইলো, এটা কি ডাব্লিউ আর এইচ এই দুইটা কি সমান হবে? ডাব্লিউ ইকুয়াল এইচ হবে? যতটুকু শক্তি, যতটুকু শক্তি দিয়েছি ততটুকু কি পাবো আমরা তাপ আকারে? নো স্যার। না, ঠিক আছে, তুমি ঠিক বলছো, যতটুকু শক্তি ব্যয় করেছি তাপ উৎপাদনের জন্য অতটুকু তাপ আমরা পাবো না, মানে শক্তি আর তাপ সমান হবে না, শক্তি আর তাপ সমান হবে না, শক্তি নট ইকুয়াল তাপ, তার মানে ডাব্লিউ নট ইকুয়াল এইচ হবে না। কিন্তু আমরা জানি যে যদি আধা ঘন্টা ধরে তাপ দেই আর 35 মিনিট ধরে তাপ দেই, 35 মিনিটের কারণে তাপমাত্রা বেশি হবে, এটা স্বাভাবিক, মানে যত সময় যাবে তাপমাত্রা তত বাড়তে থাকবে, একটা সময় যে পানি ফুটতে থাকবে, তাই না, আরো তাপমাত্রা বেড়ে যাবে, মানে সময় বাড়লে তাপমাত্রা বাড়তেছে। তার মানে হচ্ছে যে পরিমাণ শক্তি আমরা ব্যয় করতেছি আর যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে এটা একটা আরেকটার সমানুপাতিক। যদি আমরা শক্তি বেশি ব্যয় করি বেশি তাপ পাবো, যদি আমরা কম শক্তি ব্যয় করি তাহলে কম শক্তি পাবো, এটা খুব স্বাভাবিক, কমন সেন্স। তো এই সমানুপাতিক চিহ্ন দিয়ে তো আমরা হিসাব করতে পারি না, তখন আমরা কি আনি, একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে চলে আসি, এই সমানুপাতিক চিহ্ন উঠায় দিয়ে যে ধ্রুবকটা নিয়ে আসছি এটাকে আমরা বলি তাপের যান্ত্রিক সমতা। এই সমতা বিধান করার জন্য এই ধ্রুবকটা নিয়ে আসছি, এই জন্য এটার নাম তাপের যান্ত্রিক সমতা। যে এর একক কি হবে একটু দেখো তো, খেয়াল করে চেক করে দেখো তো, যে এর একক বের করতে চাই, তাহলে যে এক পাশে আছে, ডাব্লিউ ওই পাশে ছিল, এইচ এই পাশে ছিল, ভাগ আকার হয়ে যাবে, তাহলে যে এর একক কি হবে, কাজের একক জুল, আর নিচে তাপের একক ক্যালোরি, জুল পার ক্যালোরি। তাহলে এই যে আর এই জুলের যে দুইটা কিন্তু আলাদা, এই যেটা হচ্ছে তাপের যান্ত্রিক সমতা আর এই যেটা হচ্ছে জুলের যে, মিশায় ফেলো না, হ্যাঁ, এটা হচ্ছে জুল আর এটা হচ্ছে তাপের যান্ত্রিক সমতা, তাপের যান্ত্রিক সমতা।
আমরা এতদিন ধরে এইসব শিখে ফেলছি অবশ্যই। এর মান হয় সাধারণত 4.2 জুল পার ক্যালোরি বা 4.12 জুল পার ক্যালোরি। তার মানে হচ্ছে তুমি যদি 4.18 তুমি যদি 4.2 জুল শক্তি ব্যয় করো 1 ক্যালোরি তাপ পাবা, 1 ক্যালোরি তাপ পাবা। বাকিটুকু এই প্রসেসে ব্যয় হয়ে যাবে, তাপ উৎপন্ন হইতে শক্তি রূপান্তর হইতে ব্যয় হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এই 4.2টা বের করাই উদ্দেশ্য। ও 4.2 কাছাকাছি রেজাল্ট চলে আসে, এতে ভিন্ন কোনো রেজাল্ট আসে না। এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এই ডাব্লিউ আর এইচ এর মান বের করা। আমাকে কেউ বলতে পারবা যে বাম পাশের যেটা বের করতে হলে ডান পাশে ডাব্লিউ আর এইচ এর মান বের করা দরকার, তাহলেই হয়ে যায়, আমাদের এক্সপেরিমেন্ট শেষ। এখন ডাব্লিউ আর এইচ এর মান আমরা কিভাবে বের করতে পারি? কারো কোনো আইডিয়া আছে? এই ডাব্লিউটা কিভাবে বের করবো, এইচটা কিভাবে বের করবো? ডাব্লিউটা বের করা শিখছি কিছুক্ষণ আগে, ভিআইটি। স্যার হ্যাঁ এইচটা কিভাবে বের করবো? এইচ হচ্ছে তাপের পরিমাণ মাপতে হবে আমাদের। এম এস ডেল থিটা। হ্যাঁ, এরকমই তাপের পরিমাণ মাপার জন্য তাহলে আমাদের লাগবে এখন একটা ক্যালোরিমিটার। তাপ মাপি আমরা ক্যালোরিমিটার দিয়ে, তাপ মাপি আমরা ক্যালোরিমিটার দিয়ে। তাপের পরিমাণ মাপার জন্য আমাদের ক্যালোরিমিটার লাগবে। তাহলে আমরা এখন এইচ মাপার জন্য চেষ্টা করতেছি, কতটুকু তাপ উৎপন্ন হয়েছে, কতটুকু শক্তি ব্যয় করছি সেটা তো আমরা বাইরে থেকে বের করে ফেলতে পারি, ভিআইটি। এখন কতটুকু তাপ উৎপন্ন হয়েছে সেটা আমরা ক্যালোরিমিটারের সহায়তায় বের করব। চলো আমরা সেটআপটা একটু দেখি। সেটআপটা কিরকম ছিল? সেটআপটা এরকম, ওই যে আমরা ক্যালোরিমিটার দেখছিলাম একটা গ্লাসের মতো, একটা গ্লাসের মতো, এর মধ্যে কিছু লিকুইড নিয়ে এর মধ্যে থার্মোমিটার দিয়ে দিয়ে আমরা, একটা নাড়ানি থাকে এরকম দেখছিলাম আমরা। তাহলে আমি একটু আঁকার চেষ্টা করি। তোমাদের বইতে 187 পৃষ্ঠা, তাপের যান্ত্রিক সমতা দ্বিতীয় পত্র আছে। তাহলে আমি একটু আঁকি, প্রথমে সেটআপটা আঁকি একটু। আচ্ছা, তোমাদের একটা কথা বলে নেই, তোমাদের মধ্যে এরকম কনফিউশন আছে, সবাই একটু মনোযোগী হবে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের মধ্যে কনফিউশন আছে যে আমি বই দেখালাম একরকম, আবার স্যার লেখলো একরকম। এতে কনফিউশনের কোনো কারণ নাই, এক্সপেরিমেন্ট সবই একই রকম। তুমি যে বই থেকে লিখতেছো সেটাও সঠিক, আমি যেটা দেখাচ্ছি সেটাও সঠিক, স্যার যেটা দেখাচ্ছে সেটাও সঠিক। এখন তোমার সামনে যেটা আছে তুমি সেটা লিখবা, কনফিউশন হইলে তোমার সামনে যেটা আছে তুমি সেটা লিখবা। দেখবা যে সবগুলো মান তুমি পেয়ে গেছো, আমরা যখন এক্সপেরিমেন্ট করাই তখন সবগুলো মান তুমি পেয়ে গেছো। ঠিক আছে, আমাদেরটা ফলো করলে ইজি হবে, আর তুমি তোমার বইটা ফলো করলে তোমার মতো করে গুছায় লিখতে হবে, আর কোনো পার্থক্য নাই। বুঝছো বিষয়টা? তোমাদের কাছে যে ডাটা টেবিলটা আছে, টেবিলটা নিয়ে তো সমস্যা হয় মাঝে মাঝে। তোমার কাছে যে ডাটা টেবিল আছে সেটাই সঠিক, আমি হয়তো সামনে লিখছি, আমি হয়তো পরে লিখছি, তোমার ওখানে গড় করা আছে বাইরে, টেবিলের বাইরে গড় করা আছে, আমি টেবিলের ভেতরে গড় করছি। এগুলো কোনো বিষয় না, এগুলো বোঝা যায়, এগুলো নিয়ে কনফিউশনের কোনো কারণ আমি দেখি না, এগুলো একদম বাচ্চাদের ঘটনা। ওকে, আমাদের একটা ক্যালোরিমিটার মগের মতো, গ্লাসের মতো। ওকে, এই ক্যালোরিমিটারের মধ্যে লিকুইড থাকবে। আমরা গতদিন করছিলাম যে ক্যালোরিমিটারে ভর মেপে নিতে হয়, তারপরে লিকুইড সহ ভর মেপে নিলে লিকুইডের ভরটা পাওয়া যায়। আমাদের ডিজিটাল স্কেল আছে, আমরা মেপে নিতে পারি। তো ক্যালোরিমিটারের স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটা যে তাপ মাপবো, তাহলে এর চারপাশে অপরিবাহী, তাপ অপরিবাহী দিয়ে আটকায় দিতে হবে। এর চারপাশে তুলা টুলা দেওয়া থাকে, এগুলো আমরা দেখাইলাম না। প্র্যাকটিক্যাল যে সেটআপটা, এটা একটা বক্সের মধ্যে থাকে, একটা কাঠের বক্সের মধ্যে তুলা দিয়ে আটকানো থাকে, ওইটা আমরা দেখাইলাম না। উপরের দিক দিয়েও যেন তাপ সহজে বের হয়ে না যেতে পারে, এখানে একটা ঢাকনা দিয়ে দেওয়া হয়। এই ঢাকনার ভেতর দিয়ে দুইটা তড়িৎদ্বার দিতে হয়, যার মাধ্যমে ভেতরে একটা কয়েল দেয়া থাকবে। তো কয়েলের মধ্যে আমরা বিদ্যুৎ চালনা করব। ওকে,
এটা হলো ওই রোধটা। ওকে, এবার বাইরের দিকে কি থাকবে? আরেকটু নিচে হলে ভালো হতো। ওকে, এখন এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপার জন্য এই সমান্তরালে একটা ভোল্টমিটার যুক্ত করতে হবে। করলাম। তারপরে এই কুণ্ডলীর মধ্য দিয়ে কুণ্ডলী বা এই রোধের মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হইতেছে এটা মাপার জন্য শ্রেণীতে একটা অ্যামিটার যুক্ত করতে হয়, তোমরা জানো। তারপরে এর সাথে ব্যাটারি উপরের দিকে আমি ছবি আঁকতে পারতেছি না, জায়গা নাই। ও, পাইছি, জায়গা বের করতে পারছি। তো উপরের দিকে এখন আমি একটা ব্যাটারি যুক্ত করে দিচ্ছি। তোমরা এগুলো চিনো সবাই। এই যে ব্যাটারি যুক্ত করে দিলাম, তারপরে একটা চাবি যুক্ত করে দিলাম। সারাক্ষণ আমরা বিদ্যুৎ চালায় রাখবো না, যখন দরকার ততক্ষণ চালাবো। তারপরে হচ্ছে একটা পরিবর্তনশীল রোধ যুক্ত করে দিলাম, আর এইখান থেকে কানেকশনটা পরিবর্তনশীল রোধের সাথে নিয়ে নিলাম। পরিবর্তনশীল রোধকে আমরা আর এইচ দিয়ে প্রকাশ করি, রিওস্ট্যাট। আর এই স্থির রোধটাকে সরাসরি আমরা আর দিয়ে প্রকাশ করি। চাবিটাকে কে দিয়ে প্রকাশ করলাম? এখানে বিভব পার্থক্যকে ভি দিয়ে প্রকাশ করলাম। তা আমাদের সেটআপ এতটুকুই। কোন বইয়ে যদি এখানে বিভব পার্থক্য ই দিয়ে প্রকাশ করে একই কথা, এখানে ভয়ের কিছু নাই, একই কথা, ই আর ভি একই কথা। আচ্ছা, ই দিয়ে প্রকাশ করি, তোমাদের বইতে ই দিয়ে প্রকাশ করছে, আমি ই দিয়ে প্রকাশ করলাম। ওকে, এবার তাহলে আমাদের সেটআপের মধ্যে আরেকটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে একটা থার্মোমিটার ভেতরে প্রবেশ করায় দিতে হবে। তো মনে করো আমি তোমাকে দেখালাম এদিক দিয়ে একটা থার্মোমিটার দিয়ে দিছি, তোমার বইয়ে আছে এরকম, একই তো কথা, থার্মোমিটার ভেতর দিলে হলো, তাপমাত্রাটা মাপতে হলো, মাপতে পারলে হলো। ওকে, তো এখানে একটা থার্মোমিটার দিয়ে দিলাম। সেটআপটার নাম তুমি কি দিবা? ক্যালোরিমিটারের সাহায্যে যে এর মান নির্ণয়। ওকে, তো আমাদের সেটআপ শেষ। আচ্ছা, সেটআপের কোনোটা অংশ বুঝো নাই এরকম কিছু আছে? আমি একটু বলি, তারপরে তোমাকে বলতে হবে। এখানে কি করছি আমরা? তরল ক্যালোরিমিটারের মধ্যে কিছু পরিমাণ তরল নিছি, ক্যালোরিমিটারের মধ্যে কিছু পরিমাণ তরল নিছি। তরল নেওয়ার পরে এখানে কি করে দিছি? একটা কয়েল বা রোধ ভেতরে ঢুকাই দিছি। এবার এটার এটার দুই প্রান্তে ভোল্ট মিটার যুক্ত করছি, যেন রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য আমি জেনে নিতে পারি টাইম টু টাইম। আর শ্রেণীতে যুক্ত করছি একটা অ্যামিটার, যে রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা জেনে নিতে পারি। একটা ব্যাটারি সেল যুক্ত করছি, শ্রেণীতে একটা চাবি যুক্ত করে রাখছি, যেন প্রয়োজনীয় সময় সার্কিটটাকে অন রাখতে পারি, অন্য সময় অফ রাখতে পারি। আর রিওস্ট্যাটের মাধ্যমে আমি সার্কিটের রোধের পরিবর্তন করে নির্দিষ্ট পরিমাণ কারেন্ট প্রবাহিত করাতে চাই, এই জন্য রিওস্ট্যাট ব্যবহার করতেছি। মনে করো আমাদের ফলাফল আসছে 2.1 এম্পিয়ার, কিন্তু আমরা চাই 2 এম্পিয়ারের হিসাবটা সহজ। তাহলে কি করব? আমরা সার্কিটের রোধটাকে একটু কমায় দিব, তাহলে এখানে 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। বা আমরা 2.5 চাই, কিন্তু এখানে সার্কিটের মধ্যে 2.49 প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, সূচনা কি বলছো? স্যার আপনি লিখতেছেন, আপনার লেখা মুছে যাচ্ছে। ও, আমি ওই কালি ব্যবহার করতেছি যেন মুছে যায়, ভ্যানিশিং পেন ইউজ করতেছি। ওকে, বেশি হিবিজিবি হয়ে যায় তো। মনে করো এইখানে আমি 2.5 চাই, কিন্তু এখন আছে 2.49। তাহলে কি করব? এই রোধের মাধ্যমে সার্কিটে যদি রোধের পরিমাণ একটু কমিয়ে দিতে পারি, রোধের পরিমাণ কমিয়ে দিলে কারেন্ট বেড়ে যায়, তাহলে রোধের পরিমাণ কমিয়ে দিলেই এখানে 2.5 চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে রিওস্ট্যাটের কাজ, আমার এইখানে কারেন্টটাকে প্রয়োজনীয় পরিমাণ রাখা, বা আমি যতটুকু চাইতেছি অতটুকু করে দেওয়া, 2.49 থেকে 2.5 করে দেওয়া। ওকে, এই হচ্ছে আমাদের সেটআপ। এবার আমরা কি করব? চাবিটাকে অন করে দিব। চাবিটাকে যখন অন করে দিব, তখন কি হবে? বিদ্যুৎ প্রবাহ শুরু হবে। আচ্ছা, বিদ্যুৎ প্রবাহ কোন দিকে হবে আমাকে কে বলতে পারবে? দেখি তো তোমরা কতটুকু মনে রাখছো। চাবিটা অন করা হলো, তাহলে আমি এবিসিডি দিচ্ছি, ABCDE। কোন পথে বিদ্যুৎ প্রবাহিত হবে?
স্যার এর দিক থেকে এ থেকে কোন দিকে? ইতে? বি সি ডি ই এইভাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে এ থেকে বি সি ডি ই এদিকে। এবার আমাদের সেটআপ শেষ, আসলে কাজ ওইরকম নাই আর। কাজ হচ্ছে কি পরিমাণ তাপ উৎপন্ন হলো এটা বের করা। এখন ক্যালোরিমিটারের মূলনীতি অনুযায়ী আমরা একটা বিষয় জানি যে গৃহীত তাপ আর বর্জিত তাপ সমান হবে, তাই না? গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। মনে আছে এই ঘটনাটা, এই কথাটা? জি স্যার। আচ্ছা, গৃহীত তাপ বর্জিত তাপ এটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি, তো এই মূলনীতিটা আমরা এখানে কাজে লাগাবো। তা আমরা শক্তি ব্যয় করতেছি ডাব্লু পরিমাণ, কিন্তু এখানে তাপ উৎপন্ন হচ্ছে এইচ পরিমাণ। আমরা বলছি যে এটা সমান না, কিছুটা পরিবর্তন আছে, কতটুকু পরিবর্তন সেটা বের করতে চাই। এখন এই ক্যালোরিমিটারে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে, হিট কতটুকু উৎপন্ন হয়েছে সেটা আমরা বের করে ফেলতে পারি। আমাদের তাপ ক্যালোরিমিটার না, সরি, এই রোধের মধ্যে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে, রোধের মধ্যে যতটুকু তাপ উৎপন্ন হবে সেটা তো এই তরলের মধ্যে চলে আসবে, এটা তো আমরা নিশ্চিত। রোধের মধ্যে যতটুকু তাপ উৎপন্ন হবে এটা তরলের মধ্যে চলে আসবে, আমরা এই কারণে রোধটাকে তরলের মধ্যে ডুবায় নিছি, ঠিক আছে না? আমাদের জি যতটুকু স্যার। উৎপন্ন জি হয়েছে স্যার। পুরোটাই তরলে চলে আসছে। এখন কোনো একটা বস্তুর মধ্যে যদি আমরা তাপ দিতে থাকি তাহলে এর তাপমাত্রা বেড়ে যায় না? তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা কতটুকু বাড়ছে এটা আমরা আমাদের এই যে টি থার্মোমিটার দিয়ে বের করে ফেলতে পারি। এর জন্য কি করতে হবে, শুরুতে যে তাপমাত্রা ছিল θ1 সেটা চেক করে নিতে হবে। এবার টি সময় পরে তাপমাত্রা কত, θ2, এটা চেক করে নিলাম। এবার আমরা এই দুইটা কাজ যখন করে ফেলছি তখন এখানে কতটুকু তাপ উৎপন্ন হয়েছে রিয়েলি এটা আমরা বের করে ফেলতে পারি। কিভাবে বের করবো আমি বলতেছি তোমাদেরকে। মনে করো আমাদের তো খুব সুন্দর একটা সূত্র জানা আছে যে কিউ ইকুয়াল টু এম এস ডেল থেটা। এম এস ডেল থেটা, ডেল থেটা মানে হচ্ছে θ2 মাইনাস θ1 তাপমাত্রা পার্থক্য। এস হচ্ছে আপেক্ষিক তাপ, এম হচ্ছে বস্তুর ভর। এখানে দুইটা বস্তু তাপ গ্রহণ করছে। আমাদের হিটারের মধ্যে যে তাপটা উৎপন্ন হয়েছে, হিটারের মধ্যে বা এই রোদের মধ্যে যে তাপটা উৎপন্ন হয়েছে, এই উৎপন্ন তাপ গ্রহণ করছে দুইটা বস্তু। কে কে বলতে পারবা? একটা হচ্ছে তরল যেটা একদম টাচ করে আছে, আরেকটা হচ্ছে ক্যালোরিমিটার নিজেও গ্রহণ করছে কিছুটা তাপ। ক্যালোরিমিটার নিজেও কিছুটা তাপ গ্রহণ করছে। তাহলে এই যে দুইটা বস্তু তাপ গ্রহণ করলো, কতটুকু তাপ গ্রহণ করলো সেটা আমরা বের করব। এই দুইটা বস্তু কতটুকু তাপ গ্রহণ করছে এর যোগফলই হচ্ছে এইচ এর সমান। তরল কতটুকু তাপ গ্রহণ করছে সেটা তো আমরা বের করে ফেলতে পারি, তরলের ভর জানা আছে, সবকিছু জানা আছে। তাপমাত্রা আমরা রিডিং চেক করে নিছি কিছুক্ষণ আগে, যে শুরুতে ছিল θ1, কিছুক্ষণ পরে হয়ে গেছে θ2, তাহলে তাপমাত্রার পার্থক্য θ2 মাইনাস θ1। আর তরল যদি নিয়ে থাকি আমরা পানি তাহলে 4200, যে হবে এস হবে 4200 আপেক্ষিক তাপ, আমরা এটাও জানি। আর যদি অন্য কোনো তরল নেই সেটা আলাদা কথা, ওইটারও আপেক্ষিক তাপ জানা থাকতে হবে। আর কতটুকু পরিমাণ ভর নিয়েছিলাম সেটা তো আমরা মেপে নিয়েছি, ধরো যে 200 গ্রাম, তাহলে 0.2 কেজি। তাহলে এখান থেকে আমরা তরল কতটুকু তাপ গ্রহণ করলো সেটা বের করে ফেলতে পারি। তরল কতটুকু তাপ গ্রহণ করলো সেটা বের করে ফেলতে পারি। একইভাবে ক্যালোরিমিটারের জন্য আমরা হিসাবটা করে ফেলতে পারি। মনে করো ক্যালোরিমিটারের ভর আমরা জানি এমসি দিয়ে প্রকাশ করলাম, আর ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপও আমরা মনে করো জানি, ওইটা কপার দিয়ে তৈরি। তাহলে কপারের আপেক্ষিক তাপ হচ্ছে 450 জুল পার 450 না 385, 450 হচ্ছে লোহার, ওইটা আমরা বলে দিব যে 385 জুল পার কেজি পার কেলভিন। এইভাবে আমরা ক্যালোরিমিটার কতটুকু তাপ গ্রহণ করছে আর তরল কতটুকু তাপ গ্রহণ করছে এটা বের করে ফেলতে পারি। তাহলে যোগ করে ফেলি,
কতটুকু তাপ গ্রহণ করা হয়েছে টোটাল, এটা যোগ করে ফেলি। তো প্রথম বস্তুর জন্য যদি ভর m1 আর আপেক্ষিক তাপ s1 দিয়ে প্রকাশ করি, তাহলে প্রথম বস্তু কর্তৃক গৃহীত তাপ হচ্ছে এত, আর দ্বিতীয় বস্তু যদি ভর m2 বলি, আপেক্ষিক তাপ s2 বলি, তাপমাত্রা দুটার ক্ষেত্রে একই থাকবে, θ2 মাইনাস θ1। এটা হচ্ছে টোটাল গৃহীত তাপ। আমরা ধরে নিচ্ছি যে তাপ কোথাও হারায় নাই, এতটুকুই আসলে উৎপন্ন হয়েছে। আচ্ছা, এই যে সমীকরণটা কে কে বুঝো নাই? স্যার বুঝতে পারছি। আচ্ছা, যতটুকু তাপ উৎপন্ন হয়েছে আমরা সব হিসাব করে ফেলছি। এখন আমাদের যে সমীকরণটা ছিল J ইকুয়াল W/H, J ইকুয়াল W/H, এখানে যদি আমরা মানটা বসাই দিই, ডাব্লুর মান ছিল VIT, খুব সহজে আমরা চেক করে নিতে পারি। সারাক্ষণ আমাদের ভোল্টমিটার কানেক্টেড আছে, এমিটার থেকে কারেন্ট পাবো, স্টপ ওয়াচ থেকে টি পাবো, কতক্ষণ ধরে আমরা বিদ্যুৎ চালাইছি। আর নিচে এইচ এর মানটা যদি বসাই দেই, M1 S1 M2 S2, একটু কমন নিয়ে নিলাম আর কি সহজ করে লেখার জন্য, তাহলে θ2 মাইনাস θ1। আমাদের সবগুলো মান জানা হয়ে গেছে। দেখবো আমরা জে এর মান 4.18 বা এরকম 4.2 এরকমই পাবো, এর কাছাকাছি পাবো। খুব বেশি পার্থক্য হয় না, প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যাল একই রকম হয়। এ হলো আমাদের তাপের যান্ত্রিক সমতার এক্সপেরিমেন্ট, যে 4 জুল পরিমাণ শক্তি ব্যয় করে আমরা 1 ক্যালোরি মাত্র তাপ উৎপন্ন করতে পারি, আর বাকিটুকু কি হয়, ব্যয় হয়ে যায় তাপ উৎপাদনের ক্ষেত্রে। ওকে, এটাই ছিল আমাদের এক্সপেরিমেন্ট। আর বাকিটুকু তোমরা যখন লিখবা তখন বুঝে যাবা, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের কিছু প্রশ্ন করতে চাই। মনে করো আমরা একটা ছক আঁকলাম, ছকের ক্ষেত্রে ছক 1 লিখবা না, এটা লিখলে কেমন যেন দেখা যায়। তোমরা লিখবা এটা লিখবা হচ্ছে তাপের যান্ত্রিক সমতা নির্ণয়ের ছক। একটু সম্মান দিবা, ছক তাপের যান্ত্রিক সমতা নির্ণয়ের ছক। একদম 1 2 লিখলে কেমন দেখা যায়, নির্ণয়ের ছক। ওকে, ছকের ক্ষেত্রে আমরা যে বাম পাশে একটা কলাম লিখি, বাম পাশের কলামটা হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা। পর্যবেক্ষণ সংখ্যা, পর্যবেক্ষণ সংখ্যা 1 2 3। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই পর্যবেক্ষণ সংখ্যার মানে কি? এটা দেখে আমরা যা বুঝতে পারি তা। স্যার পরীক্ষণটা আর কি 2 বা 1 2 3 বার করার পরে যে ফলাফলগুলো আসে ওগুলাই তো আমরা ইনপুট করি, সেটাই পর্যবেক্ষণ সংখ্যা। হ্যাঁ, সূচনা খুব সুন্দর বলছে। আর কে বলতে পারবে পর্যবেক্ষণ সংখ্যা মানে কি? আর একটু সুন্দর করে জানতে চাচ্ছি। তোমরা পার্টিসিপেট করো না কেন? যেই কয়বার পরীক্ষা করা হয়। হ্যাঁ, মুবাশিরা একদম এক্সাক্ট কথা বলছে। পর্যবেক্ষণ সংখ্যা মানে আমরা যে এই যে এক্সপেরিমেন্টটা করলাম, এটা কতবার করা হয়েছে। এই 1 2 3 মানে হচ্ছে 3 বার করা হয়েছে। এই পুরা ঘটনাটা, পুরা এক্সপেরিমেন্টটা 3 বার করা হয়েছে। আমরা অনেক সময় 5 বারও করি, 10 বার করি, ঠিক আছে? এখন আরেকটা কোশ্চেন, যে এই যে পর্যবেক্ষণ সংখ্যা 3, মানে 3 বার কেন করব? একবার করলেই তো হইতো। 3 বার কেন? স্পষ্ট করে বোঝার জন্য। 3 বার করলে 3টা ভিন্ন ভিন্ন আউটপুট পাবো। হ্যাঁ, আনিশা বলছে 3টা ভিন্ন ভিন্ন আউটপুট পাবো। আর একবার করলে তো ভুল ত্রুটি হতে পারে, 1 2 3 বার করলে একটা গড় ভাবে আর কি সঠিক মানটা জানা যাবে। হ্যাঁ হ্যাঁ, সূচনা ভালোভাবে হ্যাঁ, একজ্যাক্ট উত্তর হচ্ছে এটাই। সূচনা এটা যেটা বলছে সেটা, যে আমরা যখন একবার করি, মনে করো আমাকে দিলাম, তো আমি কি করলাম, ফাঁকি দিলাম, বা একবার করতে যায়া ওই
আমাদের ভোল্টমিটারের রিডিং ঠিক আসে নাই বা অ্যামিটারের রিডিং একটু ভুল আসছে, হইতেই পারে, কিন্তু যন্ত্র তো ভুল করতে পারে বা মানুষও ভুল করতে পারে। আবার তাপমাত্রা, রুম টেম্পারেচার পরিবর্তন হয়ে যেতে পারে, কিছুক্ষণ আগে একটু গরম ছিল এখন ঠান্ডা হয়ে গেছে, বা এখন ঠান্ডা ছিল কিছুক্ষণ পরে গরম হয়ে গেছে, এরকম হতে পারে। কিন্তু এই জন্য আমরা বারবার করি, বারবার করলে সঠিক মানের কাছাকাছি পৌঁছানো যায়। যত ধরনের ভুল আছে, মনে করো একবার ভুল করছিলাম হচ্ছে একবার ভুল করছি হচ্ছে মাপতে গিয়ে, এতটুকু মাপতে গিয়ে 2.5 সেন্টিমিটার লিখছি, আরেকবার লিখছি 2.6 সেন্টিমিটার, আরেকবার লিখছি 2.3। তার মানে কি, এর মাঝামাঝি একটা সঠিক মান আছে, তাই না? মাঝামাঝি একটা সঠিক মান আছে। তুমি যদি একবার করতা তাহলে 2.6 হইলে অনেক বেশি হয়ে যেত, 2.3 হইলে অনেক কম হয়ে যেত। তিনটা মানের যদি গড় নিই আমরা, তাহলে সঠিক মানের খুব কাছাকাছি পৌঁছা যায়। তো এক্সপেরিমেন্ট গুলো একাধিকবার করার এটা উদ্দেশ্য, সঠিক মানের কাছাকাছি পৌঁছা। ঠিক আছে?